আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, রবার্ট ফ্রস্টের লেখা চমৎকার একটি কবিতা। এই কবিতাটি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। তো এই কবিতার যে জিনিসগুলো আমরা আলোচনা করব তার আগে যেটা জানতে হবে, আমাদের এই কবিতা লিখেছেন রবার্ট ফ্রস্ট, যার লাইফ ডিউরেশন আপনারা দেখতে পাচ্ছেন 1874-1963, অর্থাৎ 1874 সালে তার জন্ম এবং 1963 সালে তার মৃত্যুবরণ হয়েছে। এই কবিতাটা প্রকাশ হয়েছে মূলত 1923 সালে, ইফ আই এম নট রং। এটা হচ্ছে আমরা কোথায় পাবো, আমাদের ওয়েবসাইটে যে কি ফ্যাক্টসে যদি আমরা যাই, কি ফ্যাক্টসে গেলে আমরা এখানে সব কিছু পেয়ে যাব। ঠিক আছে, এখানে অথার্স জন টোন, ডেটস, পাবলিকেশন ডেট 1923, ইয়েস আই ওয়াজ রাইট, টাইম সেটিং, লোকেশনস, বাকি মানে যাবতীয় যা কিছু দরকার আমরা এখানে পেয়ে যাব। তো যেহেতু আমরা আজ শুধুমাত্র আমাদের হচ্ছে মেইন টেক্সট যেটা এটা আলোচনা করব, এর জন্য ওইটাতে যাচ্ছি না, ওইটা আমাদের হচ্ছে বইতেও পাবেন এবং আমাদের ওয়েবসাইটে গেলে এখানেও কিন্তু আপনারা এটা পাবেন। সুতরাং আমরা জাস্ট লাইন বাই লাইন একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি এখানে খেয়াল করেন, আশা করি দেখা যাচ্ছে কবিতা খুবই ছোট্ট একটি কবিতা, 4টা স্ট্যান্জা রয়েছে, টেট্রামিটারে লেখা, এবং এই কবিতার কিছু ডিপ মিনিং রয়েছে, যে জিনিসগুলো আমরা লাইনগুলো আলোচনার সাথে সাথে দেখব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথম যে লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, he will not see me stopping here to watch his woods fill up with snow. তো এইখানে দেখেন চারটা লাইনে কিন্তু রাইম স্কিম কিন্তু এখানে চমৎকারভাবে দেখা যাচ্ছে। নো, দো, হিয়ার, স্নো, মানে কি এটা এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, অর্থাৎ এ এ বি এ। এইটা হচ্ছে মূলত আমাদের এখানে রাইম স্কিম। তো এটা আমাদের আলোচনার বিষয় না। তো এইখানে দেখেন হুজ উডস দেজ আর আই থিঙ্ক আই নো, অর্থাৎ আমি এই বনের পাশ দিয়ে যাওয়ার সময় যে বনে আমি থামলাম, আসলে এই বনটা কার মনে হচ্ছে আমি এটা জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ ডো, অর্থাৎ তিনি বলছেন এর মালিক, অর্থাৎ এই বনের মালিক হচ্ছে মূলত তার বাড়িটা কিছু একটু দূরে এই বনের আশেপাশেই। তবে হি উইল নট সি মি স্টপিং হিয়ার, আমি যে এখানে থেমেছি, মানে বনের এখানে যে আমি থেমেছি, এটা আসলে এই বনের মালিক এটা দেখতে পাবে না। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, অর্থাৎ তিনি বলছেন, স্পিকার রবার্ট ফ্রস্ট তিনি বলছেন কি, যে আমি যে এখানে থেমেছি কি করতে, টু ওয়াচ হিজ উডস, তার বনটা দেখার জন্য, ফিল আপ উইথ স্নো, যেটা হচ্ছে মূলত তুষারপাতে বা বরফে আচ্ছাদিত হয়েছে, মানে একদম ঢেকে গেছে। এই সৌন্দর্য উপভোগ করার জন্য যে আমি এখানে থেমেছি, সে আসলে দেখতে পাবে না, তার বাড়িটা বন থেকে একটু দূরে বা আশেপাশে, যে হচ্ছে মূলত এই বনের মালিক সে এখানে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলছে দেখেন, এই প্রথম লাইনটা মূলত এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্পিকার রবার্ট ফ্রস্ট তিনি একটা বনের সৌন্দর্য উপভোগ করার জন্য তিনি যাচ্ছিলেন, গিয়ে ওখানে থেমেছেন, পাশে তার সাথে একটা ঘোড়া ছিল, তার যানবাহন, সেই ঘোড়াটা মূলত নিয়ে গিয়ে ওখানে থেমেছে। এখন এখানে থামার ফলে যেটা ঘটেছে, ঘোড়া এখানে কি করছে দেখেন, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার between the woods and frozen lake, the darkest evening of the year. অর্থাৎ এইখানে যেটা বলা হচ্ছে এই চারটা লাইনে, আমাদের স্পিকার রবার্ট ফ্রস্ট তিনি বলছেন যে আমার যে ঘোড়াটা রয়েছে, মাই লিটল হর্স মাস্টিং ইট কুয়ার, অর্থাৎ আমি যে এখানে এসে থেমেছি এটা একটু অদ্ভুত টাইপের তার কাছে লাগতে পারে। কেন অদ্ভুত টাইপের লাগতে পারে? টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার, অর্থাৎ এমন জায়গায় এসে থেমেছে যেখানে আশেপাশে ফার্ম হাউস নেই এমন একটা জায়গায় এসে থেমেছে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, অর্থাৎ এই যে ফ্রোজেন লেক মানে যে হ্রদটা রয়েছে ওটাতে একদম মানে বরফ হয়ে গেছে পানি আর কি। এই ফ্রোজেন লেক এবং উডস মানে বন, অর্থাৎ এটা যদি ফ্রোজেন লেক হয়, হ্যাঁ এটা যদি ফ্রোজেন লেক হয়, এটা যদি বন হয়, তো এই আশেপাশে এটা হচ্ছে ধরেন রাস্তা, হ্যাঁ এই দিক দিয়ে যাওয়ার সময় এখানে থামছে, এই আশেপাশে কোনো ফার্ম হাউস নেই। তো
তো এখানে ঘোড়াটা ভাবতে পারে যে কি ব্যাপার, এখানে এমন জায়গায় এসে থামছে, এইখানে থামা আসলে তো মানে আমার মালিক যে সে কি আসলে ভুল করছে কিনা, কারণ এখানে কোনো ফার্ম হাউস নেই, আছে কি একটা হচ্ছে ফ্রোজেন লেক আছে আর একটা হচ্ছে উডস আছে, তো এখানে তো থামার কথা না, আসলে কেন থামছে। তো এই বিষয়টা নিয়ে ঘোড়া ভাবছে বলে মনে হচ্ছে, এরকমটা কে ভাবছে, রবার্ট ফ্রস্ট বা স্পিকার তিনি ভাবছেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে কি যে আসলে আমি যেখানে থামছি এটা আসলে থামার কথা নয়, আর এটা আবার আরেকটা মজার বিষয় হচ্ছে এটা খুব ঘুটঘুটে অন্ধকার যেটা বলে আর কি, খুবই অন্ধকার একটা বিষয় ছিল, সেখানে এসে থেমেছে। আচ্ছা, পরের যে আমরা স্ট্যান্জা সেখানে দেখি, হি গিভ হি গিভস হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। অর্থাৎ এই দুই লাইনে যেটা আমাদের রবার্ট ফ্রস্ট তিনি ভাবছিলেন যে আমার ঘোড়া একটু অদ্ভুত টাইপের ভাবতে পারে, এই জন্য সে কি করছে, হি গিভস হিজ হার্নেস বেলস। হার্নেস বেলসটা কি, হার্নেস বেলস হচ্ছে ঘোড়ার মূলত হচ্ছে গলায় যে ঘন্টা দেয়া থাকে, আপনারা দেখবেন যে পর্যটন এলাকায় ছোট ছোট ঘোড়া থাকে, ঘোড়া নিয়ে থাকে অনেকেই, 50-60 টাকা দিলে হয়তো ওপরে চড়তে দেয়। তো ওই ঘোড়াগুলোতে দেখবেন তারা যখন টপ 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 করে নড়ে, তাদের ঘোড়ার সাথে ঝনঝন ঝনঝন একটা সাউন্ড হয়, ওইটাকে মূলত হার্নেস বেলস বলে আর কি। তার ঘোড়ার হচ্ছে গলায় যে বেলটা থাকে ওইটা। তো ঘোড়া করছে কি, হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক, মানে একটু মাথা নাড়িয়ে সাউন্ড করছে। সাউন্ড করছে কেন, টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, অর্থাৎ সেই মূলত সাউন্ডটা করে, ওরা তো আর কথা বলতে পারে না, সে সাউন্ড করে বোঝাচ্ছে যে মালিক আমরা যে এখানে থেমেছি আসলে এটা কি আমাদের কোনো মিস্টেক হচ্ছে না তো, কারণ এখানে তো কোনো ফার্ম হাউস নেই, এখানে আছে শুধু ফ্রোজেন লেক, এক পাশে আরেক পাশে বন যেটা একদম বরফে আচ্ছাদিত হয়েছে, এই মানে হয়ে আছে, এখানে তো আমাদের থামার কথা নয়, এটা কি আমাদের কোনো মিস্টেক হচ্ছে কিনা এটা জিজ্ঞাসা করছে, এরকম একটা বিষয়। ঘোড়া কথা বলতে পারে না, এই জন্য সে হার্নেস বেলস সে ঝাঁকিয়ে বলছে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজ এ উইন্ড অ্যান্ড দ্য ডনি ফ্লেক। অর্থাৎ এখানে রবার্ট ফ্রস্ট তিনি বলছেন যে আমার ঘোড়ার সাউন্ডটা মানে হচ্ছে হার্নেস বেলস, মানে গলার যেই ঘণ্টা ধ্বনি সেটা আমি শুনতে পাচ্ছি, এর সাথে সাথে আরেকটা জিনিস শুনতে পাচ্ছি, সেটা হলো মূলত দ্য সুইপ অফ ইজি উইন্ড, অর্থাৎ মৃদুমন্দ বাতাস বেয়ে চলছে, এই সাউন্ডটা সাথে কি, অ্যান্ড ডনি ফ্লেক অর্থাৎ তুষারপাত হচ্ছে, বরফ পড়ছে, এই বরফ পড়ার শব্দ এবং সাথে যে মৃদুমন্দ বাতাস বেয়ে চলেছে এই শব্দটা তার কানে আসছে, আরেকটা শব্দ আসছে হার্নেস বেলস, অর্থাৎ ঘোড়ার যে ঘন্টা ধ্বনি এটা আসছে। তাহলে চিন্তা করেন যে এমন একটা জায়গায় গেছে যেটা একেবারে অন্ধকারাচ্ছন্ন, একেবারে গভীর একটা বনজঙ্গলের মতো অবস্থা, যেখানে মাত্র এই যে মৃদুমন্দ বাতাস সাথে হচ্ছে তুষার পড়ছে এই শব্দ, আর হচ্ছে ঘোড়ার শব্দ মানে বেইলের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না, এমন একটা জায়গায় সে গিয়েছে। এরপরে যে লাইনটা সেখানে কি, the woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. তো এইখানে লাস্ট যে স্টাঞ্জাটা, এই স্টাঞ্জায় হচ্ছে মূলত এই কবিতার মূল আকর্ষণ, এবং সারা পৃথিবী ব্যাপী এই চারটা লাইনটাকে সেলিব্রেট করা হয়। তো এখানে দেখেন, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, এখানে লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ তিনটা ওয়ার্ড রয়েছে, তিনটা ওয়ার্ড দিয়ে মূলত কবির যেই পরিস্থিতি সেই পরিস্থিতিটা আমরা এখানে বর্ণনা করতে পারি। অর্থাৎ কবি এখানে উডসে এসেছে, বনে এসেছে সৌন্দর্য উপভোগ করার জন্য, সৌন্দর্য উপভোগ করতে এসে তিনি এখানে মানে দেখছেন যে আসলে এটা খুবই দারুণ চমৎকার এবং তার খুবই ভালো লেগেছে, ঠিক আছে। কিন্তু এই ভালো লাগাটা কি আসলেই সেই ভালো লাগা, স্বাভাবিক সারফেস লেভেলের ভালো লাগা, বিষয়টা এমন নয়। এই বিষয়টা হচ্ছে এই ভালো লাগাটার যে জিনিসটা মানে পৃথিবীর যে আমাদের যে জীবনটা, অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর পর্যন্ত যে সময়টা, এই সময়টা বা এই ব্যক্তিটাই হচ্ছে মূলত আমাদের জীবন। এই জীবনে আমাদের সুখ দুঃখ সব কিছুই রয়েছে, তাই না? তো আমরা হচ্ছে সুখ জিনিসটাকে মনে রাখতে চাই এবং দুঃখ জিনিসটাকে আমরা ভুলে যেতে চাই। তো এইখানে আমাদের স্পিকারের যে বিষয়টা হচ্ছে, তার যে সুখের অপোজিটে যে দুঃখটা রয়েছে, সেই দুঃখটাকে ভুলে যাওয়ার জন্য, সেই দুঃখটাকে মানে মুছে ফেলার জন্য সে চাচ্ছে যে এমন একটা জায়গায় যাওয়া, সেই জায়গায় সে গেলে একদম চির শান্তিতে সে বসবাস করতে পারবে, ঠিক আছে। তো এইখানে লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ এই তিনটে ওয়ার্ড দিয়ে মূলত সে উডসকে বোঝাচ্ছে, আর এই উডসটাই হচ্ছে সেই জায়গায় যেখানে কবি অন্য কোনো পৃথিবীর যেই
যে জিনিসগুলো থাকে যেটা তাকে হচ্ছে একটু সমস্যা করছে, সেই সমস্যা এখানে করতে পারছে না। শুধুমাত্র এখানে একদম প্রাকৃতিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সে এখানে দেখতে পাচ্ছে। তো অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি যে আসলে তার হচ্ছে মৃত্যুর বরণ যেটা, সে একদম চির নিদ্রায় শায়িত হতে চাচ্ছে, সেই বিষয়টা সে এখানে উল্লেখ করছে। এই বনটাকে মানে এই বনটা তাকে আকৃষ্ট করেছে, অর্থাৎ সে সেখানে থেকে যেতে চাচ্ছে, অর্থাৎ সে চির নিদ্রায় শায়িত হতে চাচ্ছে, ঈশ্বরের জিম্মায় চলে যেতে চাচ্ছে। পরক্ষণে তার মনে হয়, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। পরক্ষণেই এই যে চিন্তা ভাবনাটা যখন আসছে ঈশ্বরের জিম্মায় চলে যাবে, পরক্ষণেই তার একটু মনে হয় যে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমার কিছু প্রমিস রয়েছে, কিছু প্রতিজ্ঞা রয়েছে। এই প্রতিজ্ঞা হচ্ছে মূলত এখানে ডিউটিস বা রেসপন্সিবিলিটিস অফ লাইফ, অর্থাৎ জীবনের কিছু দায়িত্ব রয়েছে। অর্থাৎ সে একজন বাবা হইলে তার একটা দায়িত্ব থাকে, সে যদি সন্তান হয় পিতামাতার প্রতি দায়িত্ব থাকে, মানে সে যদি একজন ভাই হয় ভাইয়ের প্রতি দায়িত্ব থাকে, ওভারঅল তার একটা সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে, তাই না? তার হচ্ছে কিছু ট্যালেন্ট থাকলে সেই ট্যালেন্টটাকে তাকে ব্যবহার করতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। এরকম কিছু তার হচ্ছে জিনিস রয়েছে যেটা তার হচ্ছে কমপ্লিট করতে হবে, এটা তার মনে পড়ে যে সে বলছে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমার কিছু প্রতিজ্ঞা রয়েছে। এটা এমন হইতে পারে তার প্রিয়তমাকে কিছু কথা বলেছে, সেই কথাটাকে তার পূরণ করতে হবে, হইতেই পারে। তো এই যে বিষয়টা এখানে বলেছে আর কি, যে আমার মনে হচ্ছে যে আমি ঈশ্বরের কাছে চলে যাই, আবার মনে হচ্ছে না আমার আরও কিছু কাজ বাকি রয়েছে আমার জীবনে, সেই কাজগুলোকে করতে হবে। এরপরে বলছে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এখানে দুইটা লাইন একই রকম, দেখেন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো এইখানে যেটা বলছে যে আমার আই স্লিপ বলতে এখানে মৃত্যুবরণকে আমরা বোঝাইতে পারি। এই মৃত্যুবরণটার হচ্ছে পূর্বে আমার আরও অনেক দূর পথ অতিক্রম করতে হবে, আরও অনেক পথ অতিক্রম করতে হবে। আরও অনেক পথ অতিক্রম করা মানে কি, আমার আরও অনেক কাজ আছে, সেই কাজগুলোকে ফুলফিল করতে হবে। এরপরে আবার বলছে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ রিপিটেশন মানে কি, যখন আমাদের কোনো গুরুত্বপূর্ণ কথা হয় তখন ওই কথাকে আমরা 2বার বলি, 3বার বলি, বলে বলে ওই কথাটা যে গুরুত্ব, এই গুরুত্বটা বোঝানোর চেষ্টা করি। তো কবিও এখানে কি করেছেন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই কথাটার মাধ্যমে তিনি এখানে বোঝাতে যাচ্ছেন যে যখন আমরা মৃত্যুবরণ করতে চাই, মানে আমরা যখন একবারে হতাশ হয়ে যাওয়ার পর আমরা একটু চিন্তা করব যে কি আমাদের এখন কি শেষ সময় চলে এসেছে কিনা, তখন আমাদের মাথায় রাখতে হবে যে না, আমার আরও কোনো চিন্তা, আমার কাজ যদি অসম্পূর্ণ থেকে যায় সেটা কমপ্লিট করার জন্য যে আমাদের স্পৃহা, সেই স্পৃহাটা আমাদের টিকিয়ে রাখতে হবে। এখান থেকে আমরা কিন্তু এই শিক্ষাটাই পাই। আমাদের দেখা যাচ্ছে পড়াশোনা করতে করতে আমাদের একদম শেষ পর্যায়ে এসে মাথায় আর ধরছে না কি লেখা আছে না লেখা আছে, ওইখানেই থেমে গেলে চলবে না। আমাদের চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমাকে আরও সামনে আগাইতে হবে, সামনে আগাইতে গেলে আমাকে সফল হইতে হবে, তখন আবারও আমাদের কাজে লেগে পড়তে হবে। হ্যাঁ, আর ছাত্রদের কাজ হচ্ছে মূলত, শুধু ছাত্র না, ছাত্র এবং ছাত্রীর কাজ হচ্ছে একমাত্র পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা। তো এই কাজটা করতে হবে, আমরা এখান থেকে এই শিক্ষাটা পাই। তো এইখানে মূলত রবার্ট ফ্রস্টের যে চমৎকার একটা কবিতা, যদি আমরা একটু সিনোপসিস করি, সেটা হচ্ছে রবার্ট ফ্রস্ট বাই স্পিকার, সে হচ্ছে কি করছে, সে হলো মূলত একটা বনে সে যাচ্ছে, বনের পাশ দিয়ে যাওয়ার সময় সে ওখানে থেমে গেছে তার ঘোড়া নিয়ে। সে বনটা ছিল বরফে একদম আচ্ছাদিত, পাশে ছিল একটা লেক যেটা ফ্রোজেন, মানে পানিটা বরফ হয়ে গেছে। তো সেখানে গিয়ে থেমেছে, তখন সে ভাবছে যে এই বনটা কারো একজন হবে, সেটা আমি জানি, তবে তার বাড়িটা এই বন থেকে একটু দূরে আশেপাশে গ্রামে, সে আমাকে দেখতে পাবে না যে আমি এখানে থেমেছি। অর্থাৎ বনটা অনেক অন্ধকার ছিল, আশেপাশটা ডার্ক ছিল আর কি, এবং ডিপ ছিল, যার কারণে তাকে দেখা যাবে না, তুষারপাত পড়ছে, বরফ পড়ছে। তো তারপরে সে কি হলো, সেখানে সে ভাবছে যে আসলে বনটা অনেক সুন্দর, তবে তার কাছে মনে হলো তার যে ঘোড়াটা রয়েছে সে একটু অদ্ভুত ভাবতে পারে যে কেন ব্যাপার, আমার মালিক এখানে কেন থেমেছে, এখানে থামার তো কথা নয়, কারণ এইখানে কোনো ফার্ম হাউস নেই, আছে শুধু এক পাশে হচ্ছে ফ্রোজেন লেক, আরেক পাশে হচ্ছে উডস, যেটা আবার হচ্ছে তুষারপাতে ঢাকা। তো এখানে একটু অদ্ভুত ভাবতে পারে, এই জন্য ঘোড়াটা কি করছে, তার মাথা ঝাঁকিয়ে একটু সাউন্ড করছে, যে সাউন্ড করে মালিককে বোঝাচ্ছে যে মালিক, আমাদের এখানে থামাটাকে আসলে কোনো ভুল ক্রমে হয়েছে কিনা, কারণ এখানে তো কোনো ফার্ম হাউস নেই যে আমরা এখানে রেস্ট করব। তো এটা ভাবার পর আমাদের স্পিকার তিনি বলছেন যে আসলে এটা ভাবার কোনো কারণ নাই, এখানে ভাবার না কারণ হওয়ার কারণ কি, তিনি এখানে ভাবছেন যে
আমাদের এই বন্ডটা এমন একটা পরিস্থিতি, এটা আমার জীবনের আমার একটা ট্রান্সফরমেশনের মনে হচ্ছে যে আমি ওইখানে যাই, আমার যাওয়ার একটু বোধ হচ্ছে বা মনে হচ্ছে যে ওইখানে গেলে আমি ভালো থাকবো, ঈশ্বরের জিম্মায় চলে যেতে চাই। কিন্তু পরক্ষণে তার মনে হচ্ছে যে না, আসলে ওইখানে গেলে আমার হচ্ছে কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা আমি পালন করতে পারবো না। এখনো সময় রয়েছে, আমার কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। এই জন্য তিনি বলছেন যে না, আমার আর কিছু সময় দরকার, যে সময়ের মধ্যে আমি মূলত কি করব, আমার দায়িত্বগুলো, জীবনের যে রেসপন্সিবিলিটিস রয়েছে, ডিউটিস রয়েছে, এগুলো আমি শেষ করব। শেষ করার পরে তারপরে আমি ঈশ্বরের জিম্মায় চলে যাব। ঠিক আছে, এখান থেকে এই 4টা লাইন এমন একটা 4টা লাইন, এখান থেকে যে কোনো শিক্ষা কিন্তু আমরা অনুকূলে নিতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের কবিতা, রবার্ট ফ্রস্টের কবিতা। আশা করি আপনারা এই কবিতাটা ভালো করে বুঝতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, এবং আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা এখানে যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাস নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ হাফিজ।